তারা যদি আবার মানে দেশে সে রাষ্ট্র ক্ষমতায় আসে, ওরা তো শেষ চিহ্নটুকু স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের কোনো চিহ্নই রাখবে না। এটা ওরা নিজেরাই প্রমাণ করেছে। এটা কোনো বক্তৃতা দিয়ে প্রমাণ করার দরকার নেই, এটা তার প্রমাণ করেছে। এই সরকার তো অনেক রক্তঝরা আন্দোলনের সরকার, অনেক শিশু কিশোর তরুণের রক্তের উপর দিয়ে সরকার হয়েছে। কিন্তু এই সরকার যদি স্লথ গতি হতে থাকে, তাহলে মানুষের কাছে যে ধরনের প্রশ্নবোধক চিহ্ন আসবে, সেটাকে তারা ঢাকবেন কি করে? আপনারা দেখুন যে বিশেষ করে মানুষ চায় যে একবেলা কমপক্ষে পেট ভরে খাবে, কিন্তু সেই খাওয়ার নিশ্চয়তা যদি না থাকে এবং নিম্ন আয়ের মানুষ, সিএনজি চালক, রিক্সাওয়ালারা যদি 1 কেজি চাল কেনার মতো তার যদি অবস্থা না থাকে, তাহলে তো আমাদের যে আন্দোলনের যে আত্মদান, ছাত্র শ্রমিক জনতার এবং এই 17 বছরের যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে আত্মদান, এটা তো বৃথা যাবে। এটা কেন এই পরিস্থিতি হবে? কেন এখনো আপনার মুদ্রাস্ফীতি এত তীব্র হবে, ভয়াবহ পর্যায়ে মুদ্রাস্ফীতি? আপনার এরপরেও আপনার যদি দেখেন এলপি সিলিন্ডার, তারপরে আপনার দেশি বিস্কিট, ফলমূল, তারপরে মশার কয়েল, এর উপরে 15% ভ্যাট বসানো হয়েছে। এর উপর যদি 15% ভ্যাট হয়, তাহলে নিম্ন আয়ের মানুষ আজকে কোথায়, কিভাবে জীবনযাপন করবে? আজকে যে কথাটা বলা হয়েছে যে আজকে আমরা অনেক ভাঙাভাঙি দেখছি, কিন্তু সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে সিন্ডিকেট ভাঙা, মাফিয়া সিন্ডিকেট। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত পোল্ট্রি 3 থেকে 4টি আপনার কোম্পানি নিয়ন্ত্রণ করে। তো সেটা ভেঙে ফেলা যায় না? তাদেরকে কি গ্রেপ্তার করা যায় না? তাহলে সেটা করছে না কেন? সেটা না করার কারণে আজকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। আপনার যেদিনই বাণিজ্য উপদেষ্টা নিয়োগ হলেন, তারপরের দিনই সোয়াবিনের তেলের দাম 8 টাকা বৃদ্ধি পেয়ে গেল। যেই 8 টাকা বৃদ্ধি পেল, যে সোয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গেছে, সেই বাজারে আবার সোয়াবিন তেল চলে আসলো। এই কারণে চলে আসলো যে এখন তো টাকার দাম বৃদ্ধি পেয়েছে। তারপরে এর মধ্যে যে সিন্ডিকেটরা যারা কাজ করছে, সেই সিন্ডিকেটরা ওত পেতে বসে আছে, এরা সবাই ধরা ছোঁয়ার বাইরে। তো সুতরাং এইটা কেন এই সরকার ভাঙতে পারছে না? এটা তো আন্দোলনের সরকার, এটা তো বিপ্লবের সরকার। বিপ্লবের সরকার তো আগে এই সমস্ত জিনিসগুলোকে ধরবে, এগুলো তো আগে ভাঙবে, অন্য কিছু ভাঙাভাঙির আগে। কিন্তু এটা করতে পারছে না। আমাদের যারা অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বকে তিনি কাজে লাগিয়েছে। তো আমি যেটা মনে করি, আজকে আমার এই বয়সে, আমি তো ছাত্র জীবনের শুরু থেকে আজকে এই জায়গায় এখন এখানে এসেছি, তো আমি এটা দেখেছি যে আন্দোলন সংগ্রামের এত কাজের মধ্যেও মানবিক একটি দৃষ্টিকোণ রাখা নিজের হৃদয়ের মধ্যে, এটা একটা কঠিন ব্যাপার। যে কাজটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরলসভাবে করে গেছে, ক্রমাগতভাবে তিনি এই কাজটি করেছেন, যারই একটা ফলশ্রুতি হচ্ছে আমরা বিএনপি পরিবার। তিনি এই টোটাল কাজটিকে সুসংবদ্ধভাবে করার জন্য বিএনপির মধ্যে থেকেই যারা অপেক্ষাকৃত তরুণ, তাদের দিয়েই এই কাজটি করেছে। এবং করার কারণে আজকে এই 1 বছরের মধ্যে 40টি জেলা এবং এতগুলো হতাহতের পরিবারের কাছে পৌঁছানো, এটা চারটিখানির বিষয় নয়। এই কাজটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হচ্ছে, এই পর্যন্ত যতটুকু হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। বন্ধুরা আমার, তো আমার এই বিশ্বাসের উপর ভিত্তি করেই আমরা বলবো যে এখানে নানা শ্রেণী পেশার মানুষ অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে চেষ্টা চালিয়েছেন, এবং চেষ্টা চালাতে গিয়ে এই যে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আজকে আরেকটি প্রফেশনাল একটি বডির সাথে আমরা এখানে এই অনুষ্ঠানটি করেছেন। আমরা বিএনপি পরিবার, তারা যারা আহত হচ্ছেন, আমরা আমাদের অনেক কাজের ভিড়ে আমরা কিন্তু ভুলে যাই। আমরা যখন মিছিলে থাকি, আমরা যখন স্লোগান দেই, আমরা যখন উৎপীড়নের মুখোমুখি, আইন শৃঙ্খলা বাহিনী উদ্যত রাইফেল নিয়ে আমাদের দিকে যখন তাক করে, তখন অনেকে ডানে বামে পড়ে যাচ্ছেন, ঝরে যাচ্ছেন। কত শাওন, কত বাঁধন, কত ইলিয়াস আলী, কত চৌধুরী আলম আজকে আমাদের সাথে নেই। কিন্তু এর সাথে এই যে যারা পেশাদারিত্বের ভূমিকা পালন করেছেন সাংবাদিকরা, এরা যে কত আহত হয়েছেন, এরা যে কত রক্ত ঝরেছে তাদের, আমরা অনেক সময় সেটা ভুলে যাই। তো আমি যেন ধন্যবাদ জানাই
আমরা বিএনপি পরিবারের নেতৃত্বকে রুম্মন এবং মিথুনের নেতৃত্বাধীন যে তারা এই জিনিসটাকে চিন্তা করে আজকে এটা তো এমন কিছু না, এই যে সামান্য শুভেচ্ছা দলের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, কিন্তু এইটার মধ্যে দিয়ে আমরা আবারও নতুন করে জানতে পারলাম যে একটা পেশাজীবী সংগঠন যারা ফটো জার্নালিস্টের সাথে জড়িত, সাংবাদিকতার সাথে জড়িত, তারা কি পরিমাণ অবদান রাখেন একটি জাতীয় সংকটকালে। কারো হাত নেই, কারো পা ফুটো হয়ে গেছে, কারো অঙ্গের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়েছেন। এখানে একজন ক্র্যাচে ভর করে করে এসে সুমন চট্টোপাধ্যায় তিনি নিয়ে গেলেন শুভেচ্ছার এটুকু। তো এই যে ঘটনা, এগুলো আমরা তো ভুলে যেতে থাকি, অথচ নেপথ্যে তাদের যে কত অবদান থাকে। এই যে বাসন্তীর কথা অনেকে বলেছেন, যে সাংবাদিক এটি তুলেছিলেন, বাসন্তী দুর্গা কুড়িগ্রামের মাছধারার জাল করে যে লজ্জা নিবারণ করেছিল, তার যে এই ছবিটা আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপলো, আমরা শুধু এইটুকুই জানি এবং সেই দুঃসহ দুর্ভিক্ষের ঘটনার কথা জানি। আমরা কিন্তু এর পিছনে আরো অনেক ঘটনা হয়েছে সেটা জানি না। কারণ যারা এই ছবিতে যারা আহত হয়েছেন, তৎকালীন শাসক গোষ্ঠী, তারা তো চুপ করেছিল না, তারা বসে থাকেনি। তাদের মধ্যে ক্রোধ এবং প্রতিহিংসার যে ভয়ঙ্কর লেলিহান শিখা তাদের মধ্যে জাগ্রত ছিল, সেটা আমরা এবারও আন্দোলনে টের পেয়েছি।